স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছো। আজকে আমি তোমাদের পড়াবো হার্ট ফেলিউর ইন চিলড্রেন। গত ক্লাসে পড়েছিলাম আমরা কনজেনিটাল হার্ট ডিজিজ, ভিএসডি, টেটোলজি অফ ফ্যালোস। তোমাদের মনে আছে? আজকে পড়াবো হচ্ছে হার্ট ফেলিউর। হার্ট ফেলিউর হচ্ছে বাচ্চাদের জন্য একটা ইমার্জেন্সি। অতএব হার্ট ফেলিউরটাকে আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, তা না হলে বাচ্চা কিন্তু তোমার চোখের সামনেই খারাপ হয়ে যাবে, কিছু করতে পারবে না। অতএব হার্ট ফেলিউরটা আমাদের খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। হার্ট ফেলিউরটা কী? হার্ট ফেলিউরটা হচ্ছে ইজ এ স্টেট in which heart cannot deliver adequate cardiac output to meet the metabolic need of the body. হার্ট কিন্তু তার মানে কি, হার্ট যখন মানে তার বডি যে মেটাবলিক নিডটা, অক্সিজেনের পরিমাণটা, এটা যদি ঠিকমতো মেনটেন করতে না পারে তখনই কিন্তু হার্ট ফেলিওর হয়। তবে হার্ট ফেলিওরের আগে কিন্তু কিছু কম্পেনসেটরি মেকানিজম আছে। তোমরা জানো যে কম্পেনসেটরি মেকানিজম কি? হার্ট যখন ফেল করবে তার আগে কিন্তু তার সিম্প্যাথেটিক স্টিমুলেশন হবে, তারপরে তার রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম অ্যাক্টিভেটেড হবে, তার অ্যান্টিডায়োটিক হরমোন রিলিজ হবে, যার ফলে তার কার্ডিয়াক আউটপুটটা সে মেনটেন করতে পারবে। যখন মেনটেন করতে পারবে না তখনই কিন্তু হার্ট ফেলিওরটা হবে। তাহলে একটা ইনিশিয়ালি সে পট করে হার্ট ফেল কিন্তু হবে না, তার আগে সে কম্পেনসেট করবে। কম্পেনসেট যদি না করতে পারে তখনই হার্ট ফেলিওরটা হবে। এই কার্ডিয়াক আউটপুটটা কি? কার্ডিয়াক আউটপুট হচ্ছে ভেন্ট্রিকুলার স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। স্ট্রোক ভলিউমটা কি? নাম্বার অফ বিটে যে পরিমাণ আউটপুট হচ্ছে, ভেন্ট্রিকুল যে পরিমাণ ব্লাড পাম্প করে ফেলছে সেটি হচ্ছে স্ট্রোক ভলিউম। এখানে দেখো একটা ডায়াগ্রাম দেওয়া আছে, যেমন কার্ডিয়াক আউটপুট হচ্ছে হার্ট রেট ইনটু স্ট্রোক ভলিউম। স্ট্রোক ভলিউমটা আবার কিসের উপর ডিপেন্ড করবে? এটা হচ্ছে কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটির উপর ডিপেন্ড করবে, প্রিলোডের উপর ডিপেন্ড করবে, আফটার লোডের উপর ডিপেন্ড করবে। এই তিনটা যোগফলেই কিন্তু স্ট্রোক ভলিউম। তার মানে দেখো, কন্ট্রাক্টিলিটি যদি ঠিক না হয়, প্রিলোডটা যদি বেশি হয়, আফটার লোডটা যদি বেশি হয়, তাহলে কিন্তু আউটপুটটা ঠিকমতো মেনটেন হবে না। কী কী ফ্যাক্টর আমাদের কার্ডিয়াক পারফরমেন্সে ডিপেন্ড করবে একটু আগে বলে দিলাম আমরা। স্ট্রোক ভলিউম, হার্ট রেট। স্ট্রোক ভলিউম ডিপেন্ড করবে প্রিলোড, আফটার লোড এবং কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি। হার্টটা হচ্ছে কি একটা পাম্প। হার্ট সবসময় কী করবে? যতটুকু ব্লাড তোমার ভেন্ট্রিকুলে আসবে সেই পরিমাণ ব্লাড সে ইজেক্ট করে দিবে। যদি তোমার একটা নর্মাল হার্ট, সে যত বেশি হার্টে ফিলিং হবে সে তত আউটপুট দেবে। একটা নর্মাল হার্ট একটু মাথায় রাখতে হবে, একটা নর্মাল হার্ট যখন যত বেশি তোমার ভেন্ট্রিকুলার ফিলিং হবে তত তার কার্ডিয়াক আউটপুট হবে, আর যত তার রেজিস্ট্যান্স বাড়বে তত তার কার্ডিয়াক আউটপুট কমে যাবে। তাহলে যখন দেখবে যে এই নর্মাল স্টেটটা, এটা কিন্তু একটা সার্টেন লিমিট পর্যন্ত এই আউটপুটটা বৃদ্ধি হবে, কিন্তু ওই লিমিটটা ক্রস করে গেলে তখন আর হার্ট কম্পেনসেট করতে পারবে না। যে এটাকেই বলা হয় ফ্র্যাঙ্ক স্টার্লিং ল। তোমরা নিশ্চয়ই মনে আছে ফ্র্যাঙ্ক স্টার্লিং লটা কি? একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত হার্ট তার পাম্পিং অ্যাকশনটা বাড়াবে, তারপরে আর বাড়াতে পারবে না। তাহলে প্রিলোডটা কি? প্রিলোড হচ্ছে ভলিউম ওভারলোড, যেমন হচ্ছে ভিএসডি, ভালভুলার ইনসাফিসিয়েন্সি, যে মাইটাল ইনসাফিসিয়েন্সি, ট্রাকিওস্পিড ইনসাফিসিয়েন্সি, এই ক্ষেত্রে কিন্তু প্রিলোডটা তোমার বেড়ে যাবে। আফটার লোডটা কি? আফটার লোড হচ্ছে রেজিস্ট্যান্ট। আফটার লোড হচ্ছে রেজিস্ট্যান্ট, যেমন সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্ট এবং হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস, পালমোনারি স্টেনোসিস, কোয়াক্টেশন অফ আয়োটা, এগুলোতে কী হবে? আফটার লোডটা বেড়ে যাবে। কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি হচ্ছে কি? যে হার্ট কতটুকু পারফর্ম করছে, এইটি হচ্ছে কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি। এটি কিন্তু প্রিলোড আফটার লোডের উপর ডিপেন্ড করবে না। ইটিওলজি, কী কী কারণে হার্ট ফেলিওর হয়? আসলে অনেকভাবে এটা ইটিওলজি করা যায়। অনেক সময় আমরা এইজ অনুযায়ী করতে পারি, অনেক সময় হচ্ছে কার্ডিয়াক কজ, নন কার্ডিয়াক কজ হিসাবে আমরা ইটিওলজিটা বের করতে পারি। আজকে তোমাদের আমি যে কার্ডিয়াক কজ এবং নন কার্ডিয়াক কজ হিসেবে ইটিওলজিটা বলছি। যে কার্ডিয়াক কজের মধ্যে কি কি? মোস্ট কমন কজ হচ্ছে তোমার কনজেনিটাল হার্ট ডিজিজ, বিশেষ করে ভিএসডি, পিডিএ, এইসব কারণে কিন্তু বেশি হার্ট ফেলিওরটা হয়। আরও কী কী হইতে পারে? টিজিএ, টোটাল অ্যানোমালাস পালমোনারি ভেনাস ডিজিজ,
কোঅ্যাক্টেশন অফ এওরটা, এগুলোর কারণে হচ্ছে তোমার হার্ট ফেলিওরটা হতে পারে। অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ যেমন হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ, রিউমেটিক, বিশেষ করে রিউমেটিক হার্ট ডিজিজ, মাইটাল এবং অ্যাওটিক ভালভ ইনভলভমেন্ট হলে অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজের ক্ষেত্রে হার্ট ফেলিওর হতে পারে। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, হাইপারটেনসিভ ডিজিজ যেমন অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, ভাইরাল মায়োকার্ডাইটিস, এগুলো হচ্ছে হার্ট কজ। নন কার্ডিয়াক কজ কী কী? যেমন হচ্ছে ফ্লুইড ওভারলোড, এটা খুব কমন, বিশেষ করে প্রিটার্ম বা নিওনেটের ক্ষেত্রে আমাদের ফ্লুইড ওভারলোড ইম্পর্টেন্ট কজ অফ হার্ট ফেলিওর। সেপ্টিসেমিয়া, অ্যাসফিক্সিয়াল কার্ডিওমায়োপ্যাথি, সিভিয়ার এনিমিয়া, বেরিবেরি, থাইরোটক্সিকোসিস, এগুলো হচ্ছে কমন কজ অফ নন কার্ডিয়াক হার্ট ফেলিওর। তাহলে আমাদের আরও অনেক কজ আছে, কিন্তু এ কটা আমাদের মাথায় রাখলে আমরা মোটামুটি বুঝতে পারবো। তবে যেমন অ্যাডাল্টের ক্ষেত্রে কার্ডিওমায়োপ্যাথি, একটা ইস্কিমিক হার্ট ডিজিজ, কার্ডিওমায়োপ্যাথি হচ্ছে ইম্পর্টেন্ট কজ অফ হার্ট ফেলিওর, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এটা লেস কমন। আচ্ছা, কী কী সাইন সিমটম নিয়ে তারা প্রেজেন্ট করতে পারে? অ্যাকচুয়ালি ইনফেন্ট এবং চিলড্রেনের ক্ষেত্রে প্রায় সময় দেখা যায় নন স্পেসিফিক সাইন সিমটম থাকে, যেমন হচ্ছে ইরিটেবিলিটি, এক্সেসিভ সোয়েটিং, পুয়ার ফিডিং, ডিফিকাল্ট ফিডিং, রেসপিরেটরি ডিস্ট্রেস। পুয়ার ফিডিং, বাচ্চা মা বলবে অল্প অল্প খাচ্ছে, বাচ্চা খেতে গেলে হাঁপায় যাচ্ছে। ওল্ডার চিলড্রেনের ক্ষেত্রে ইফোর্ট ইনটলারেন্স হতে পারে, ডিপসনিয়া অন এক্সারশন, খেলাধুলা করতে গেলে সে হাঁপায় যাচ্ছে, এক্সেসিভ সোয়েটিং হতে পারে, কফ হতে পারে, অ্যাবডোমিনাল পেইন হতে পারে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অ্যাবডোমিনাল পেইন নিয়ে কিন্তু তোমার হার্ট ফেলিওর নিয়ে আসতে পারে, বিশেষ করে ওল্ডার চিলড্রেনরা। ইনফেন্ট এবং ইয়ঙ্গার চিলড্রেনরা সাধারণত রেসপিরেটরি কমপ্লেন নিয়ে আসে, কিন্তু ওল্ডার চিলড্রেনরা আমাদের অনেক সময় দেখা যাচ্ছে অ্যাবডোমিনাল কমপ্লেন নিয়ে আসে, তাদের রেসপিরেটরি কমপ্লেন তেমন একটা থাকে না। অতএব এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা যদি ফিজিক্যাল এক্সামিনেশন করি তাহলে কি কি পাবো? বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি আমরা ট্যাকিপনিয়া। আমরা 4টা কার্ডিনাল সাইন আমাদের মনে রাখলে হবে: ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, কার্ডিওমেগালি, হেপাটোমেগালি। ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, কার্ডিওমেগালি, হেপাটোমেগালি, এই 4টা সাইন সিমটম সাধারণত থাকে সিমটম। আচ্ছা, ট্যাকিপনিয়া কী জিনিস? ট্যাকিপনিয়া হচ্ছে যদি কখনো রেসপিরেটরি রেটটা মোর দেন 60 ইন ইনফেন্ট, বিশেষ করে আন্ডার 2 মান্থ অফ ইনফেন্ট, এবং 2 মান্থ টু 1 ইয়ারের মধ্যে 50, আর ওল্ডার চিলড্রেনের ক্ষেত্রে 40 ব্রিথ পার মিনিট যদি তার রেসপিরেটরি রেট থাকে, তাকে আমরা ট্যাকিপনিয়া বলবো। হার্ট রেটটাও বাড়বে। হার্ট রেট বাড়া মানে হচ্ছে ট্যাকিকার্ডিয়া হবে। ট্যাকিকার্ডিয়া কত হবে? হার্ট রেট যদি ইনফেন্টের ক্ষেত্রে মোর দেন 180 বিট পার মিনিট হয়ে থাকে এবং ওল্ডার চিলড্রেনদের 150 বিট পার মিনিট হয়ে থাকে, তাহলে আমাদের চিন্তা করতে হবে তার হার্ট ফেলিওর হচ্ছে কিনা। আর কী কী সাইন সিমটম পেতে পারি আমরা? সাইন পেতে পারি যেমন কোল্ড পেরিফেরি, উইক 3D পালস, লো ব্লাড প্রেশার, প্রোলং ক্যাপিলারি রিফিল টাইম। ক্যাপিলারি রিফিল টাইম হচ্ছে আমাদের উইদিন 3 সেকেন্ডের মধ্যে হবে, যদি তার বেশি হয়ে থাকে। ডিপেন্ডেন্ট ইডিমা যদি হয়ে থাকে। রেজ জেভিপি, যদিও বাচ্চাদের রেজ জেভিপি দেখা খুবই টাফ, কারণ হচ্ছে তাদের নেকটা শর্ট থাকে এবং বাচ্চারা স্টিডি থাকে না, এর ফলে যে রেজ জেভিপি আসলে ইয়ঙ্গার চিলড্রেনদের জন্য একটু ডিফিকাল্ট। তবে ওল্ডার চিলড্রেনদের ক্ষেত্রে বা অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে আমরা রেজ জেভিপি দেখতে পারি। তারপরে সাইনোসিস, এই ক্ষেত্রে সাইনোসিস হতে পারে। একটি ইডিমা যেটা বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ইডিমা, বাচ্চাদের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ইডিমা বলতে কিন্তু বড়দের যেমন হচ্ছে লেগ সোয়েলিং হতে পারে বা স্যাক্রাল সোয়েলিং, এই জিনিসটা বাচ্চাদের কম দেখা যায়। আচ্ছা, ইডিমা ওদের সাধারণত পেরিঅরবিটাল সোয়েলিংটা বেশি দেখা যায়। পেরিঅরবিটাল সোয়েলিং হয়, স্ক্রোটাল সোয়েলিং হয়, এবং অনেক ক্ষেত্রে অ্যানাসার্কা নিয়ে মানে জেনারেলাইজ ইডিমা নিয়ে ওরা প্রেজেন্ট করে। চেস্ট এক্সামিনেশন আমরা কি পাবো? কার্ডিওমেগালি পাবো। আমরা দেখব অ্যাপেক্স বিটটা শিফট হয়ে গেছে। গ্যালোপ রিদম পাবো। গ্যালোপ রিদম তো কিন্তু বাচ্চাদের হার্ট ফেলিওর পাওয়া যায়। মারমার পেতে পারি, হুইজ পাবো, ক্রিপিটেশন পাবো। আদার ফিচারের মধ্যে টেন্ডার হেপাটোমেগালি, এটা খুব ইম্পর্টেন্ট। টেন্ডার হেপাটোমেগালি, যে এক্সেসিভ ফ্লুইডটা আমাদের যেটা হচ্ছে হার্ট পাম্প করতে পারছে না, সেটা হচ্ছে কি লিভারে জমা হয়ে যাচ্ছে এবং লিভারটা বড় হয়ে যায়। এবং পজিটিভ আর কি পাবো আমরা? পজিটিভ হেপাটোজুগুলার রিফ্লাক্স। আমরা ডায়াগনোসিস করবো কি দিয়ে? আমরা ডায়াগনোসিস করবো এক্সরে চেস্ট দিয়ে। খুবই ইম্পর্টেন্ট এক্সরে চেস্টে কার্ডিওমেগালি। কার্ডিওমেগালি খুবই কমন, কার্ডিওমেগালি সাধারণত থাকবেই,
উইদাউট কার্ডিওমেগালি আমরা হার্ট ফেলিওর চিন্তা করতে গেলে একটু চিন্তার মধ্যে পড়তে হবে। আর কী পাবো এক্সরেতে? পালমোনারি ভাস্কুলার কনজেশন। পালমোনারি ভাস্কুলার কনজেশন আমরা কিসের জন্য পাবো? পালমোনারি ইডিমার জন্য পাবো। পালমোনারি ইডিমা, এই ক্ষেত্রে পালমোনারি ইডিমা হবে এবং কার্ডিওমেগালি পাবো আমরা এক্সরে টেস্টে। ইসিজি আসলে খুব বেশি একটা ডায়াগনস্টিক না। ইসিজিতে যদি অ্যারিথমিয়া হয়, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া একটা ইম্পর্টেন্ট কজ অফ হার্ট ফেলিওর ইন চিলড্রেন, সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের ইসিজি আমাদেরকে হেল্প করবে যে তার যে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হচ্ছে কি না। ইকোকার্ডিওগ্রাফি হচ্ছে ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন। ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমেই আমরা কিন্তু বুঝতে পারবো যে বাচ্চাটার কোথায় ডিফেক্ট আছে, কার্ডিয়াক চেম্বারটা এনলার্জ হচ্ছে কি না, ফিলিং ডিফেক্টটা কেমন হচ্ছে, এগুলো সবই কিন্তু আমরা ইকোকার্ডিওগ্রাফি দিয়ে বুঝতে পারবো। আর কি পরীক্ষা করব আমরা যে কমপ্লিট ব্লাড কাউন্ট করব। কমপ্লিট ব্লাড কাউন্টে আমরা কি দেখব? হিমোগ্লোবিনটা লো থাকবে। হ্যাঁ, যদি হার্ট ফেলিওর হিমোগ্লোবিনটা আমরা লো পেতে পারি। হ্যাঁ, কোন ক্ষেত্রে? যখন হচ্ছে সিভিয়ার এনিমিয়া ইজ দ্য কজ অফ হার্ট ফেলিওর। আচ্ছা, এখন আসি আমরা ট্রিটমেন্টে। ট্রিটমেন্টটা কি? প্রথমে আমাদের আন্ডারলাইন কজ অফ হার্ট ফেলিওরটা কালেকশন করতে হবে। আর কি? 4D খুব মনে রাখতে হবে। ডায়েট, ডিজিটালিস, ডায়াবেটিস এবং ডায়ালেটর। 4D খুব ভালোভাবে মনে রাখবা। তোমাদেরকে মনে রাখার সুবিধার্থে 4টা ডি, একটা হচ্ছে ডায়েট, ডিজিটালিস, ডায়াবেটিস এবং ডায়ালেটর। আচ্ছা, ট্রিটমেন্ট শুরুর আগে আমাদের কী করতে হবে? প্যারেন্টসকে অবশ্যই কাউন্সিলিং করে নিতে হবে। আর কিছু জেনারেল মেজার নিতে হবে। জেনারেল মেজারের মধ্যে হচ্ছে ডিকুবেটাস, বাচ্চাকে আপরাইট পজিশনে রাখতে হবে। বাচ্চাকে 2-3টা পিলো দিয়ে একটু উঁচু করে শোয়াতে হবে। যদি ইনফেন্ট চেয়ার আছে, ইনফেন্ট চেয়ারে অনেক বাচ্চা কমফোর্ট ফিল করে, তাহলে সেরকম চেয়ারেও আমাদের রাখতে হবে। তাকে হিউমিডিফাইড অক্সিজেন দিতে হবে বাই হেড বক্স অথবা মাস্ক অথবা নেজাল প্রঙের মাধ্যমে। বেড রেস্ট অ্যাকচুয়ালি বাচ্চাদের খুব বেশি রেস্ট্রিক্ট করে রাখা যায় না, তারপরেও যতটুকু সম্ভব তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে একটু রেস্ট্রিক্ট করে রাখা। বডি টেম্পারেচারটা মেনটেন করতে হবে। ফিডিংটা যদি বাচ্চারা বেশি ডিস্ট্রেস হয়, হ্যাঁ, বাচ্চাটার ল্যাথার্জি থাকে, সেই ক্ষেত্রে আমরা ওরাল ফিডিংটা বাদ দিয়ে আমরা নেজোগ্যাস্ট্রিক ফিডিং অথবা আইভি ফ্লুইড দিয়ে তার ক্যালোরিটা মেনটেন করতে পারবো। এখন আসি আমরা ফ্লুইড ওভারলোডটা কেমন করে ম্যানেজ করব। ফ্লুইড ওভারলোড ম্যানেজ করার জন্য আমাদের কি করতে হবে? ফ্লুইডটা একটু রেস্ট্রিক্ট করতে হবে। ফ্লুইড রেস্ট্রিক্ট করবো 25 to 30%। টোটাল ফ্লুইডের 25% আমরা কাটেল করে দিব। সল্ট রেস্ট্রিকশন, অ্যাকচুয়ালি বাচ্চাদের ক্ষেত্রে সল্ট রেস্ট্রিকশন করাটা খুব ইজি না। বাচ্চাদের যদি সল্ট রেস্ট্রিকশন করি, আবার আমরা ড্রাগও দিই, দেখা যায় বাচ্চাদের হাইপোনেট্রিমিয়া হয়ে যাবে। তাহলে হাইপোনেট্রিমিয়া বাচ্চার জন্য আবার ডেঞ্জারাস হবে। অতএব এক্সট্রা সল্ট যদি না দিই এবং সল্ট রিচ ফুড যদি আমরা না দিই, তাহলে কিন্তু ওদেরকে ম্যানেজ করা যাবে। তাহলে কি আমরা সল্ট কিন্তু রেস্ট্রিক্ট করবো না, অ্যাডেড সল্ট দিব না, এবং সল্ট রিচ ফুডগুলো আমরা খাবারগুলো দিব না। এরপর ডায়াবেটিসের মধ্যে আমরা ফ্লুসামাইড মানে লুপ ডায়াবেটিস দিতে পারি, থায়াজাইড ডায়াবেটিস দিতে পারি, অথবা স্পাইরোল্যাকটোন ডায়াবেটিস দিতে পারি। এবং মায়োকার্ডিয়াল অ্যাক্টিভিটিটাকে আমাদের আগমান করার জন্য আয়োনোট্রপিক এজেন্ট দিব। এবং যেমন হচ্ছে কার্ডিয়াক গ্লাইকোসাইড ডিগক্সিন। হ্যাঁ, ডিগক্সিনটাকে আমরা হচ্ছে টোটাল ডিজিটালাইজেশন করতে পারি। এখন অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এখন কিন্তু ডিগক্সিনের মানে ইউজটা অনেকটা কমে আসছে, কিন্তু আমরা আসলে এখনও ডিগক্সিনটাই ইউজ করছি। ডিগক্সিনটা আমরা মানে হার্ট ফেলিওরের প্রথমের দিকেই দিয়ে থাকি। যদি হচ্ছে অবস্ট্রাকটিভ হার্ট ফেলিওর না থাকে, তাহলে আমাদের ডিগক্সিন দিয়ে আমরা মোটামুটি পেশেন্টকে ম্যানেজ করে থাকি। আর কি ড্রাগ আমরা ইউজ করতে পারি? সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ, যেমন ডোপামিন, ডোবিউটামিন, এগুলো দিয়ে আমরা ম্যানেজ করতে পারি। আর কি ড্রাগ? যেমন ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর, বাইপেরিডিন, অ্যামরিনল, মিলরিনল, এগুলো দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি। আফটারলোড রিডিউসিং ড্রাগ যেমন হচ্ছে এসি ইনহিবিটর, ক্যাপটোপিল, এনারোপ্রিল আমরা দিতে পারি টু রিডিউস দ্য ইম্পিডেন্স অফ
লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন। অ্যাকচুয়ালি এখন দেখা যাচ্ছে যে ডায়াবেটিস ডিজিটালিসের সাথে আমরা ইসি ইনহিবিটর দিলে কার্ডিয়াক অ্যাক্টিভিটিটা ভালো হয়। বিশেষ করে অনেক সময় লেফট টু রাইট শান্টের ক্ষেত্রে এই কার্ডিয়াক অ্যাক্টিভিটিটা ভালো করার জন্য আমরা এসি ইনহিবিটর যোগ করতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আন্ডারলাইন কজটা এবং প্রিসিপিটেটিং ফ্যাক্টরটা আমাদেরকে দূর করতে হবে, তবেই কিন্তু আমরা হার্ট ফেলিওরটাকে ট্রিট করতে পারবো। এখন বোঝা গেল আমাদের হার্ট ফেলিওরের কী কারণ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য। সবাইকে সবার শুভকামনা। আল্লাহ হাফেজ।